শেষ অবস্থানটা কোথায় এটা জানলে তো আমরা আপনাদের সামনে আরো হয়তো এই ব্রিফিংয়েরই হয়তো এইভাবে দরকার হতো না। আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। ওসমান হাদির যখন শুট হয় তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা ব্রিফ করে বলেছেন যে ভারতে সে চলে গেছে এবং ভারত থেকে তাকে ফেরতের জন্য ভারতীয় সরকারকে আবেদন জানিয়েছে বা অনুরোধ করেছে। তৎপরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফ করা হয়েছে এবং বিবৃতি দেওয়া হয়েছে। সে বলেছে যে এইটা এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। আমার প্রশ্ন হলো যে সেই কিলার ফয়সাল সে যে ভারতে চলে গেছে এটা আপনারা কিভাবে কনফার্ম হলেন বা পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে, সরকার কিভাবে কনফার্ম হলেন? না আটক করার চেষ্টা ধরতে পারি তিনজনকে চেষ্টা করতেছেন এখন পর্যন্ত যে আমরা গণমাধ্যম খবর পেয়েছি যে মানব পাচারকারী কয়েকজনকে মনে হয় আপনারা আটক করেছিলেন, এমন একটা তথ্য এসেছে। তাদের কাছে কি তথ্য পেয়েছেন? আসলে কি সে এটা পুলিশ তদন্ত করছে। আমাদের কাজটা তো আসলে আটক করে এরপরে তদন্তের কাজে আমাদের পুলিশের কাছে চলে গেছে এই বিষয়ে আপনাদের বক্তব্য সবশেষ অবস্থানটা কোথায়? শেষেরটাই বলি, শেষ অবস্থানটা কোথায় এটা জানলে তো আমরা আপনাদের সামনে আরো হয়তো এই ব্রিফিংয়েরই হয়তো এইভাবে দরকার হতো না। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এইভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কিনা থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের। ডিবি প্রধানকে আমি আমার একটা ছোট্ট প্রশ্ন ডিবি প্রধানকে, যে জেল থেকে যেভাবে হোক বের হয়েছে ফয়সাল, বের হওয়ার পর সে ছাত্রলীগের একটা থানার সভাপতি। এখন যদি বলেন যেটা বলবো, আপনারা কি জানেন সে দেশে আছে না বিদেশে গেছে? কি তথ্য আছে আপনার কাছে? না, স্যার যেটা বললেন এটি আমি রিপিট করতেছি, এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন, এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসছে। তদন্তের সাথে আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। পররাষ্ট্র উপদেষ্টা কিভাবে বললেন এটা স্যারের হত্যাকাণ্ডের মানে মেইন কারণে এই হত্যাকাণ্ড হয়েছে আপনারা কি পেলেন? যতগুলো মোটিভটা কি ছিল? এখনো মোটিভ কি এটা তো আপনি জানেন যে প্রাথমিকভাবে এখনো ওটা জানা যায়নি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকে হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি, কাজে ওইভাবে জানা আছে। এখন ঘটনাটা যে ঘটেছে এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটাই আমরা তদন্ত আমি যেটা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে কিন্তু বড় ধরনের তাণ্ডব দেখেছি গত কিছুদিন ধরে। তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছে না? যে এখন আপনারা খুঁজছেন সবকিছু? না, সিরিয়াসলি নিয়ে এই ঘটনা সংক্রান্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ঘটনা ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে সেই আর্মস ব্যবহার করে চলেছে এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভাব্য, যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান বা সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি। এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি এবং ঘটনার শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম। কাজে আপনি যেটা বলতেছেন যে এটা সরকার গুরুত্ব দেয়নি, এই কথাটা মনে হয় ছবিটা আপলোড করেছিল, সেই বলা হয়েছিল সে ভারত থেকে ছবিটা আপলোড করেছে। এই ছবিটাকে আপনারা ফরেনসিক করেছেন কিনা? আমরা এটা মাথায় নিচ্ছি নিয়ে আমরা না এখন এটা তো বলা যায় এটা তদন্তাধীন বিষয়। এরকম
আপনি যেটা বললেন যে ভারত থেকে ছুটে, আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় ইয়ে হয়ে আছে, বিভিন্ন তথ্য আসতেছে। তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি, আমরা সবগুলো ইয়ে খুঁজতেছি, সবগুলো যে যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনা আমরা দেখতেছি। আপনার কাছে আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জেল থেকে বের হওয়ার পর ছাত্রলীগের সভাপতি এবং আরেকজন হচ্ছে আহ্বায়ক হচ্ছে কবির, যে আপনার অ্যারেস্ট করেছেন, সে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি থানা। এরা জেল থেকে বের হওয়ার পর এরা কিভাবে এই ঢাকার মধ্যে এই অকারেন্সটা করলো এবং তারা কিভাবে ফ্রিলি চলাফেরা করতো? আমি শহীদ ভাই, আমি এর সাথে একটু ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের হাদি মারা গেছেন, আপনাদের জানাজা শেষ করুন, আমি তো সবাই আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে হাদির পাশে এই খুনি সামনে বসেছিল। আপনারা কি এটা ফাইন্ড আউট করেছেন যে হাদির পাশে সেই খুনিটা কিভাবে, কার মাধ্যমে আসছে, কার মাধ্যমে যোগাযোগ করে তার পাশে বসে মাস্টার, এই জিনিসটা আপনারা পেয়েছেন? এটা তো একটা বড় তদন্তাধীন বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো, এরকম একজন ক্যান্ডিডেট, উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা, তার এখানে কিভাবে আসলো, এটা আমরা তদন্ত করতেছি। এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতেছি। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে 10 দিন হয়ে গেছে হাদির যিনি মূল খুনি বলা হচ্ছে এখন, তার অবস্থানে আপনারা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেননি। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? সফলতা ব্যর্থতা ওভারঅল এটা আপনারা বলতে পারবেন ব্যর্থতা আছে কিনা। আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো, আমাদের পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকে আমরা বিজিবিকে আমরা ইনগেজ করেছি, উনি ব্রিফ করেছেন আপনাদেরকে, সাথে সাথে র্যাব আছে। এইটা এখন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, অনেক সময় ইট টেকস টাইম। তো এই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে। আমরা আমাদের এইটা আমরা আমাদের তদন্ত সংস্থা আমরা এখনো এরকম কোনো ক্লিয়ার কোনো ইয়েতে আসতে পারিনি। এই বিষয়গুলো আমরা পুরো তদন্তটা কনক্লুড করলেই তখন আপনাদেরকে বলতে পারবো। চেয়ারম্যান এই যে কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যানের নাম বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে তিনি মাস্টারমাইন্ড, আপনারা এরকম কিছু পেয়েছেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজনকে প্রথম মোটরসাইকেলের মালিক হিসেবে গ্রেফতার করা হয়ে গেছিল, তাকে পরে জানা গেল যে তার নাম্বার প্লেটটি ভুয়া, তো তার ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত হচ্ছে? এটা যেটা হয়েছে যে ওরা তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা, সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করেছে, করে একটা ভুয়া মোটরসাইকেল নাম্বার করেছে। আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পাই করে, তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটরসাইকেলের মালিকটা বের করলাম। আসলে তো এটা ভুয়া একটা মোটর নাম্বার। ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোকের, সেই ভদ্রলোক মোটরসাইকেল কিনে 8 মাস আগে বিক্রি করে দিয়েছে। কাজে আমরা তাকে নিয়ে আসছি এবং তখন মামলা দায়ের হয়নি। এটা করার জন্য আমরা তাকে কি করলাম, তখন তাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে, বিআরটিএ যাচাই করতে হবে, আমাদেরকে মোটরসাইকেলের দোকানে যেতে হবে। এই জন্য তাকে আমরা 54 করেছিলাম। পরে যখন আমরা অরিজিনাল মোটরসাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম এবং তখন তাকে আমরা করেছি। আজকে তার শুনানি আছে, 54 থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আমরা তাকে রিলিজ করে দেবো। টোটাল 10 জন, এই মামলা সংখ্যাতে টোটাল 10 জন। না, এটা তো পরীক্ষা করতে দিতে হবে। আমরা ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গেছে এবং বুলেটের সেগুলো নিয়েছি, অস্ত্র এখন নিয়ে আসতেছি। অস্ত্র তো জানেন যে অস্ত্র মামলাটা হয়েছে নরসিংদীতে, ওখান থেকে আমরা কোর্টের প্রেয়ার দিয়ে নিয়ে আসতেছি, নিয়ে এসে আবার কোর্টের প্রেয়ার দিয়ে তারপরে এটা ব্যালিস্টিকের জন্য পাঠাতে হবে। এটা আমরা অনগোয়িং প্রসেস আর কি। দুজনের পদত্যাগ দাবি করা হয়েছে, যদি কোনো ব্যবস্থা বা আসামি ধরা না পড়ে সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখছেন কিনা, কি নির্দেশনা দিয়েছে সরকার পক্ষ থেকে?
আমরা অবশ্যই জনদাবি বা পাবলিকের যে রিসেন্টমেন্ট সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি, এটা আমরা অব্যাহত রেখেছি। এটা এইটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। আপনাদের প্রচেষ্টার ফলে এখনো আসামি দেশে না বিদেশে সেটাও তো জানা গেল না। জানা যায়নি। শুধু শাহিন চেয়ারম্যান না, আমি যেটা বললাম যে যাদের যাদের নাম আসতেছে আমরা অনেকে আমাদের নজরদারিতে আছে। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি এবং তদন্তে প্রাপ্ত হলে অবশ্যই তাদেরকে গ্রেফতার করবো। সেই শাহিন চেয়ারম্যান। সবাইকে ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া সবাইকে ধন্যবাদ। আসামি আইপি নাম্বার অমুক নাম্বার দিয়ে ভারতে গেছে, এইগুলো কি এটার ব্যাপারে আপনারা অ্যাকশন নিচ্ছেন না কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন? সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো এগুলো আমরা ইয়েতে আমাদের সাইবার এক্সপার্ট যারা তারা এটা ভেরিফাই করছে। যারা এরকম গুজব ছড়াচ্ছে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। এটা আমাদের ইয়েতে মাথায় আছে। যে গুজব কোনটা সঠিক এটা যাচাই করতে আমাদের অবশ্যই সময় লাগে। তো এটা আমাদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের গুজব আছে, তো এগুলো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। একটা ভিডিও দেখলাম থানার মধ্যে থেকে দিব্যচন্দ্র দাস পরবর্তীতে রাস্তায় চলে গেল, আসলে পুলিশ কি ব্যর্থ হইল? চেকের এটা চেক উদ্ধার করা হয়েছে। চেক যেগুলো উদ্ধার করা হয়েছে কিছু সংখ্যক দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তির নামে চেক, এগুলো সাইন করা এবং অ্যামাউন্ট বসায়। এটা পাওয়া গেছে না এগুলো চেক জাস্ট বইয়ের ভিতরে উনি সিগনেচার করে রেখে গেছে ডেট ছাড়া কোনো টাকা অ্যাকাউন্টে টাকা না। আর অ্যাকাউন্টের ব্যাপারে আমরা যে কটা অ্যাকাউন্ট পেয়েছি আমরা বাংলাদেশ ব্যাংকে লিখেছি, পিএফআর এ লিখেছি, এটা করার জন্য, যাচাই করার জন্য। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এটা লাস্ট আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা ডেভিল হান্ট অপারেশন বলেছেন, বর্ণনা দিয়েছেন, এভারেজে প্রতিদিন 1500-1600 অ্যারেস্ট হচ্ছে। এটা ডেভিল হান্ট অপারেশন আগেও এবং এখনো এই সংখ্যাটা কিন্তু এই রেঞ্জের মধ্যেই আছে। তাহলে ডেভিল হান্ট অপারেশনটা মাধুর্যটা কি? না ওই জায়গার মধ্যে ভুল হচ্ছে না। এখানে আমাদের ডেভিল হান্ট অপারেশনের এক্সক্লুসিভ আর 900-800 এরকম গ্রেপ্তার আছে, আর ওয়ারেন্ট এক্সিকিউশনের আরো একটা আছে, ওইটা বোধহয় এখানে দেওয়া হয়নি। আমরা এই অপারেশন রিলেটেড যেহেতু কথা বলছি, দেখছি যে 1500-1600 আপনারা স্টেটমেন্ট দেয়, পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদেরকে মেসেজ দেয় এভারেজে 1500, 1550, 1600 এর মধ্যে না। অপরাধী গ্রেপ্তারের ইয়েটা আমার মনে হয় বেড়েছে, অনেকটা বেড়েছে। আমি আর যদি আমরা যৌথভাবে এখানে ব্রিফটা করতে চাইলাম। এখানে আমরা সবাই ছিলাম, এখানে টাইম বিভিন্ন জায়গায় তো করি আমরা। থ্যাংক ইউ।